বেশি পাবলিক লেকচার দিয়েছেন, টিভি টক কতগুলো করেছেন? আমি এ পর্যন্ত পাবলিক লেকচারই সবচেয়ে বেশি দিয়েছি। যদি টিভি টকের কথা বলেন, হয়তো কয়েকশো করেছি, সংখ্যাটা বলতে পারবো না, কয়েকশো হতে পারে, হয়তো ৩-৪০০ টিভি টক এ পর্যন্ত করেছি আলহামদুলিল্লাহ। তার মানে কি এই, আপনি শুধু পাবলিক লেকচার আর টিভি টক করেন যাতে কেউ প্রশ্ন না করে? যদি প্রশ্নের কথা বলেন, আমার লেকচারের পরে একটা প্রশ্নোত্তর পর্ব থাকে। একজন হোস্ট বা মডারেটরের প্রশ্ন আর দর্শকের প্রশ্ন আলাদা রকম হবে। আমি সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি, আর সেজন্যই যখন কোনো পাবলিক লেকচার দেই তখন সেখানে নিশ্চিত করি যে প্রশ্নোত্তর পর্বটা যেন লেকচারের চেয়ে বড় হয়। কারণ কোনো পাবলিক লেকচারে আপনি একা কথা বলবেন, এটা হলো ওয়ান ওয়ে ট্রাফিক, আর প্রশ্নোত্তর পর্ব টু ওয়ে ট্রাফিক। আরও বেশি ইন্টারেস্টিং দর্শকের কাছে, আমার কাছেও। এটা আমার জন্য চ্যালেঞ্জিং, কারণ আমি জানি না এর পরের প্রশ্নটা কি হবে। তাই আমি ইন্টারভিউয়ের চেয়ে প্রশ্নোত্তর বেশি পছন্দ করি। সেজন্য আমরা যখন প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করি, যখন অনুষ্ঠানটার আয়োজন করি বা অন্য কেউ আয়োজন করলে তাদের বলে থাকি, আমি চাই প্রশ্নগুলো করা হবে একেবারে সরাসরি। আমি চিরকুট পছন্দ করি না, কারণ চিরকুটে প্রশ্ন করা হলে দেখা গেল যে ৩০, ৪০ বা ১০০টা প্রশ্ন আসলো, কোনটার উত্তর দেব আমি সেটা বেছে নিতে হবে। দর্শকরা তখন ভাবতে পারে কিছু প্রশ্নের উত্তর দিয়েছি আর কিছু আমি দেইনি। সেজন্য আমি চাই যে কোনো প্রশ্নোত্তর পর্বে প্রশ্নকারীরা মাইকের পেছনে লাইন দিয়ে দাঁড়াবেন আর সরাসরি প্রশ্ন করবেন। কেউ বলতে পারবে না যে আমি বেছে বেছে উত্তর দিচ্ছি। যিনি মাইকের সামনে আছেন সেই লোকই প্রথম প্রশ্ন করার সুযোগ পাবেন। আর আমি ব্যক্তিগতভাবে চাই যে অমুসলিমরা যেন আমাকে প্রথমে প্রশ্ন করতে পারেন, তারপরে মুসলিমরা, কারণ অমুসলিমদের ইসলাম সম্পর্কে জানার অধিকার বেশি। মুসলিমরা তো ইসলামের ছায়াতে আছে, সেজন্য আমি চাই অমুসলিমরা যেন আমাকে সবার আগেই প্রশ্ন করতে পারেন। আর আমি পাবলিক লেকচারের চেয়ে প্রশ্নোত্তর পর্বকেই অনেক বেশি পছন্দ করি। আমাদের আলোচনা চলতে থাকবে, এখন একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Marriage or divorce? What's Islamic If a ruling? husband wants to keep divorce, Solution or problem? Joint family system. Heaven or hell? Big fat elephants have become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী, প্রতি শনিবার রাত ৮টায় বাংলাদেশে ও রাত ৭:৩০টায় ভারতে, পিস টিভি বাংলায়। আমরা অনেক গুনাহের কাজ করি, দিনে আর রাতে, সকাল আর সন্ধ্যায়, জেনে আর না জেনে। কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করা ছাড়া ক্ষমা করে দেবেন না। শাহ ওয়ালিউল্লাহ। কিন্তু বন্ধু, জানেন কোনটি কবিরা গুনাহ? বেঁচে থাকতে চান কবিরা গুনাহ থেকে? তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায়। দেখুন বড় গুনাহ, প্রতি সোমবার ও শনিবার রাত 11টায় বাংলাদেশে ও রাত 10:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। এ যাবৎ কতগুলো টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন অথবা টিভি টক শো আপনি করেছেন, আর কেন? টিভি ইন্টারভিউয়ের কথা যদি বলি, সেটাও কয়েকশো হবে টিভি ইন্টারভিউ। আর যদি এখানে প্যানেল ডিসকাশনের কথা বলি, আমার সংখ্যাটা খেয়াল নেই, হয়তো 50টা। টিভি টক শো একই রকম। আমি বেশ কিছু লাইভ টক শোতে অংশ নিয়েছি, আর আমি সেই ধরনের কোনো টিভি টক শো বেশি পছন্দ করি যেটা সরাসরি প্রচার করা হচ্ছে, একেবারে লাইভ দেখানো হচ্ছে, যেটা কেউ এডিট করতে পারে নাই। তাই আমি
সরাসরি টিভি টক শোকেই বেশি পছন্দ করে থাকি। যে অনুষ্ঠান রেকর্ড করে কয়েকদিন পরে প্রচার করা হয় সেটাতে আগ্রহ কম। তারপর যদি প্যানেল ডিসকাশনের কথা বলি, হয়তো 30-40টা সংখ্যাটা মনে নেই, তবে কাছাকাছি। ডক্টর জাকির, এটা কি সত্যি বেশিরভাগ মানুষ যেটা মনে করে যে আপনি মুসলিম টিভি চ্যানেলগুলোতেই দেখা দিতে বেশি পছন্দ করেন? হ্যাঁ, তার আগে বলি আমি কেন পাবলিক লেকচার এটাকে কোনো টক শো অথবা ইন্টারভিউ অথবা প্যানেল ডিসকাশনের চেয়ে বেশি পছন্দ করি। ইন্টারভিউয়ের কথা বলি, সেটা আসলে নির্ভর করবে অনুষ্ঠানের যে হোস্ট তার উদ্দেশ্য আর সততার উপরে। এই ব্যাপারটা প্যানেল ডিসকাশনের ক্ষেত্রেও একই রকম হবে। মডারেটরের গুরুত্ব খুব বেশি, কারণ যদি মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায় ভালো না হয় তখন সম্ভাবনা থাকে যে আপনি যা বলছেন সেটাকেও বদলে দেওয়া হবে, অথবা হয়তো কথাটা ভুলভাবে তুলে ধরা হবে। তাই আমি এখানে বলবো টিভি টক শো আর ইন্টারভিউ, এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কোনো টিভি ইন্টারভিউতে যিনি প্রশ্ন করেন তিনি অনুষ্ঠানটা নিয়ন্ত্রণ করেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাঝে মধ্যে তারা উত্তরটা সম্পূর্ণভাবে দেওয়ার সুযোগ দেন না। তবে টিভি ইন্টারভিউ প্যানেল ডিসকাশনের চেয়ে অনেক বেশি নিরাপদ টক শোর চেয়েও, কারণ একটা প্যানেল ডিসকাশনে অনেক ধরনের লোক থাকে, হয়তো সেই প্যানেলে 2 জন অথবা 4 জন লোক আছে। এখানে অনুষ্ঠানের মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায় আর তার পাশাপাশি প্রডিউসারের ইচ্ছাটাও অধিক গুরুত্বপূর্ণ। কারণ মডারেটর যদি চান যে তিনি তার মতটাকে অনুষ্ঠানে সবার সামনে তুলে ধরবেন, তিনি তখন আলোচনা করবেন তাদের সাথে যারা তার সাথে একমত, আর সেই অনুষ্ঠানে যাদের সাথে তিনি একমত না তাদের সাথে কম কথা বলবেন। সেজন্য কোনো প্যানেল ডিসকাশনে লোকজন এটা দেখবে বাসায় তাদের টেলিভিশনে, তারা যদি না জানে মিডিয়ায় কি কি হয়, তারা হয়তো বুঝবে না পর্দার আড়ালে কি হচ্ছে। তাহলে মডারেটর আলোচনার ধারণাটা ঘুরিয়ে দিতে পারেন। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেই অনুষ্ঠানে যে প্রডিউসার তার উদ্দেশ্য আর অভিপ্রায়। কারণ যদি অনুষ্ঠানের প্রডিউসারের উদ্দেশ্য ভালো না হয়, যদি নিজের মত প্রচার করতে চান, তখন সেই প্যানেলে যদি বিশেষজ্ঞরাও থাকেন যারা প্রডিউসারের মতটাকে ভুল প্রমাণ করতে পারবেন, তাহলে পোস্ট প্রোডাকশনে প্রডিউসার সেগুলো বাদ দেবেন যেগুলো তার মতের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে যখন টিভি টক শো দেখবেন তখন খেয়াল করবেন যে সেই অনুষ্ঠানের প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যটা কি। যদি প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যকে সন্দেহ করেন, দ্বিধা থাকে, আপনারা টিভিতে যে অনুষ্ঠানটা দেখবেন কোনো টিভি টক শোতে অথবা প্যানেল ডিসকাশনে, সেটা এডিট হতে পারে, আর অনুষ্ঠানটা দেখে বুঝতেও পারবেন না যে সেখানে কোনো রকম এডিট করা হয়েছে। যেমন ধরেন আমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আমাকে প্রশ্ন করা হলো যে জর্জ বুশের পলিসি সম্পর্কে আপনার মতামতটা কি। ধরেন আমি উত্তরে বললাম যে আই ডু নট এগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ, কিন্তু পোস্ট প্রোডাকশনে ডু নট বাদ দেওয়া হলো এডিট করে। তখন কথাটা শুনে মনে হবে যে আমি বলছি আই এগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ। আসলে আমি বলেছি আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত নই কখনোই, কিন্তু অনুষ্ঠানটাতে সবাই শুনবে যে জাকির নায়েক বলছে ডু নট শব্দটা এডিট করে আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত। আর যে লোকটার ইন্টারভিউ নেওয়া হয়েছে তিনি যদি সেই মিডিয়ার ব্যাকগ্রাউন্ডটা না জানেন, তারপর যদি নিজের ইন্টারভিউটাও দেখেন, তিনি হয়তো ভাববেন ও আমি ভুল করেছিলাম, আসলে ভুল করে কথাটা বলে ফেলেছিলাম, আই অ্যাগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ। যদি তাকে তার ইন্টারভিউটা দেখান, যদি তিনি না জানেন পোস্ট প্রোডাকশনে কিভাবে করা হয়, তখন তিনি ভাববেন আমি ভুল করে ফেলেছি, আসলে কিন্তু তিনি ভুল করেননি। এজন্য কোনো অনুষ্ঠানের প্রডিউসার বা মডারেটরের উদ্দেশ্যটাও খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যেটা করা যায়, একটা প্যানেলের ভিডিওর সাথে আরেকজনকে দেখানো যায় যিনি এই প্যানেলের কথার সাথে একমত না, তখন এভাবেও দেখানো সম্ভব যে তিনি যেগুলো মানেন না সেগুলো তো মাথা নাড়ছেন। হ্যাঁ, সেজন্য প্যানেল ডিসকাশনে বিপদ আরও বেশি, টিভি ইন্টারভিউতে সে তুলনায় বিপদ কম। সেজন্য আমি সবচেয়ে বেশি পছন্দ করি পাবলিক লেকচার দিতে আর টিভি টক। টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন বা টিভি টক শো একটু কম পছন্দ করি। তবে এই তিনটার মধ্যে আগেও বলেছিলাম আমি বেছে নেব টিভি ইন্টারভিউ, কারণ সেখানে এডিট হওয়ার সম্ভাবনা কম।
আর যদি এডিট করাও হয়, আপনি যদি ভুল না বলে থাকেন তাহলে কথা বদলানোর সম্ভাবনা কম। কিন্তু মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায়, অথবা যিনি উপস্থাপনা করছেন, যিনি ইন্টারভিউটা নিচ্ছেন, অথবা প্রডিউসারের উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। কোনো প্যানেল ডিসকাশনে মডারেটরের স্বাধীনতা আরও বেশি থাকে। তিনি যাকে চান তাকে দমিয়ে রাখেন, আর যাকে চান তাকে উপরে উঠাতে পারেন। তাহলে প্যানেল ডিসকাশন, আমি সাধারণত কোনো প্যানেল ডিসকাশনে যেতে চাই না যদি না শিওর থাকি যে সেই অনুষ্ঠানের মডারেটর যিনি উপস্থাপনা করছেন আর প্রডিউসারের উদ্দেশ্যটা ভালো। এমন হলে আমি যাই। তবে সাধারণত আমি প্যানেল ডিসকাশনকে একটু এড়িয়ে চলি। আপনাকে অনেক ধন্যবাদ। তবে এখানে একটা কথা বলি, বুঝতে পারছি আপনি এই উদ্দেশ্য আর অভিপ্রায়কে অনেক গুরুত্ব দেন। তবে হাজার হলেও আমরা তো মানুষ, আমাদের চিন্তা ভাবনায় ভুল থাকতেই পারে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সব ব্যাপারে সবকিছু জানেন এবং বোঝেন। ডক্টর জাকির, আপনি এ পর্যন্ত কতবার ইন্ডিয়ার অমুসলিম কোনো টিভি চ্যানেলে অনুষ্ঠান করেছেন, যেমন টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন অথবা টিভি টক শো? আর এই অনুষ্ঠানগুলির ব্যাপারে আপনার অভিজ্ঞতা কেমন বলবেন? অমুসলিম টিভি চ্যানেলগুলোতে আমি কিছু অনুষ্ঠান করেছি, যেমন টিভি ইন্টারভিউ, টক শো, প্যানেল ডিসকাশন। আমি বিদেশি চ্যানেলগুলোতেই বেশি অনুষ্ঠান করেছি, ইন্ডিয়াতে কম করেছি। অনেক দেশে যেমন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, অনেকগুলো দেশে বিভিন্ন টিভি চ্যানেলে। এখন ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলোর কথা যদি বলতে হয়, এ ব্যাপারে আমার যতদূর মনে পড়ে সব মিলিয়ে 5টা হতে পারে। প্রথম যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা একটা টক শো, উপস্থাপনা করেছিলেন ফারুক শেখ। অনুষ্ঠানের নামটা ছিল মর্দ, আর সেই এপিসোডের টপিক ছিল বিবি হতো ক্যাসি। এটা ইন্ডিয়ায় আমার প্রথম অনুষ্ঠান। দ্বিতীয় যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা একটা প্যানেল ডিসকাশন, লাইভ শো ছিল। প্রডিউসার CNN, IBN। আমি ছিলাম তাদের বোম্বের স্টুডিওতে, আরও 2জন প্যানেলিস্ট ছিলেন দিল্লিতে। এটা দ্বিতীয় অনুষ্ঠান। আর 3 নম্বরটা আমার যতদূর মনে পড়ে একটা টিভি ইন্টারভিউ। সেখানে আমার সাক্ষাৎকার নিয়েছিলেন RK বাজাজ, RKB শোতে, সাহারা চ্যানেলে। 4 নম্বর এটাও ছিল একটা টিভি ইন্টারভিউ, একটু আলাদা ছিল, ওয়াক দ্য টক। এখানে ছিলেন শেখর গুপ্ত, ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ, NDTV-তে। শেষ অনুষ্ঠানটা করলাম কিছুদিন আগে, 3 সপ্তাহ আগে, দেখালো 2 সপ্তাহ আগে, NDTV-তে। অনুষ্ঠানটার নাম ছিল উই দ্য পিপুল। উপস্থাপনায় বারখা দত্ত, টপিক ছিল মুসলিম আইডেন্টিটি। যতদূর মনে পড়ে এই 5টা অনুষ্ঠানই আমি করেছি। মাত্র 5টা অনুষ্ঠান করেছেন আপনি? এতগুলো বছরে হাজার হাজার লেকচার দিয়েছেন, কিন্তু টিভিতে অনুষ্ঠান করেছেন মাত্র 5টা? যদি আপনি বলেন যে অনুষ্ঠানগুলোতে আপনাকে ডাকা হয় না? আমাকে অনেকবারই বলা হয়েছে, কয়েকশোবার আমন্ত্রণ জানানো হয়েছে এসব টক শো আর প্যানেল ডিসকাশনে। কয়েকশোবার তো হবেই। অনেক চ্যানেলে অনুরোধ করেছে, নাম বললে চিনতে পারবেন আপনারা। বেশিরভাগ চ্যানেলে এখন টক শো হয়। আমাকে অনেক চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছে, সব মিলিয়ে কয়েকশোবার হবে। তবে সত্যি কথা বলতে আমার লেকচারগুলো পৃথিবীর বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়। আমি চাই না যে লোকজন দেখুক আমার কথাগুলো বদলে গেছে, কারণ আমি জানি পর্দার আড়ালে কি হয়। আর ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি যে এসব অনুষ্ঠানের বেশিরভাগই তাদের টপিকটা আসল উদ্দেশ্য না, কারণ আমার মনে হয় যে স্বাভাবিক পরিস্থিতিতে এমনটা হবে না। আমি এখন একজন মিডিয়ার মানুষ, আমাকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়। আর শুধুমাত্র পিস টিভি, আলহামদুলিল্লাহ, আমাদের দর্শক সংখ্যা 10 কোটির উপরে। আমাদের চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি, যে কেউ দেখতে পারেন। এখানে বিভিন্ন পাবলিক লেকচার বা টিভি টক শোতে কোনো প্রডিউসার নেই। আমরা দৃষ্টিভঙ্গিটা বদলাচ্ছি না। বিভিন্ন মুসলিম চ্যানেলগুলোর ব্যাপারে আমার আপত্তি নেই, কারণ আমি জানি যে তারা আমার কথাটা পাল্টাবে না। আমি মুসলিম চ্যানেলগুলোতে কয়েকটা অনুষ্ঠান করেছি। অমুসলিম চ্যানেলের ব্যাপারে একটু সাবধান থাকি, কারণ গত কয়েকটা টিভি টক শোতে আমার বেশ খারাপ অভিজ্ঞতা হয়েছিল। এই খারাপ অভিজ্ঞতা, আর যখন অনুষ্ঠানের অন্যান্যদের সাথে কথা বলেছিলাম যারা আমার মতো এসেছিল, তাদের অভিজ্ঞতা ভালো না। আর আপনি ঠিক বলেছেন যে আগে থেকে একজন মানুষের উদ্দেশ্য বুঝতে পারবো না যদি না সে জায়গা মতো খারাপ কাজটা করে ফেলে। আমি সেখানে অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলেছি,
সেই সব মানুষের কথা বলছে যারা মিডিয়া সম্পর্কে জানেন না। যদি কারো মিডিয়া সম্পর্কে ধারণা না থাকে তাহলে পর্দার আড়ালে কি হচ্ছে বুঝতে পারবেন না। টকশোটা প্রচার করার পরে আপনি বলতে পারবেন, নিশ্চিত হতে পারবেন যে মডারেটরের উদ্দেশ্যটা কি আর প্রডিউসারের উদ্দেশ্যটাই বা কি। আমাদের আলোচনা চলতে থাকবে। এখন একটা ছোট্ট বিরতি। সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ। লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়, তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের, এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Rayan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। হালাল উপার্জন করুন। আজকে বিবাহ অনুষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মিলামেশা, পর্দা না করা জাহেলিয়াত। মেয়ে সন্তান হলে নষ্ট করা হচ্ছে, এটা একটা কাবিরা গুনাহ। সবার অধিকার সমান। আল্লাহর সঙ্গে অপরকে শরীক করা হলো সবচেয়ে বড় পাপ। শিরক, শিরক, শিরক। অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। মূর্খতা থেকে বাঁচুন। দেখুন ইসলাম ও অজ্ঞতা, আজ রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে। পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। আচ্ছা, আমাদের এবারে কি আপনি একটু বলবেন যে এই টিভি টক শো আর ইন্টারভিউ, এখানে আপনার অভিজ্ঞতাটা? হয়তো কিছু পজিটিভ দিক আছে আর অন্যদিকে হয়তো নেগেটিভ ব্যাপারও আছে। আপনি কি এগুলো সম্পর্কে আমাদের বলবেন? যেমন ফারুক শেখের সাথে অনুষ্ঠানটার কথা যদি সংক্ষেপে একটু বলেন। প্রথম টক শোর সালটা ঠিক মনে নেই, 2000 বা 2001 সালের দিকে হতে পারে, 90-এর শেষের দিকেও হতে পারে। এটা ছিল ইন্ডিয়াতে আমার প্রথম টক শো। আর আগেও বলেছে অনুষ্ঠানটার নাম ছিল মর্দ।
এপিসোডের টপিক ছিল বিবি হতো ক্যাসি। সেখানে একজন খ্রিস্টান বলবেন তাদের কথা, একজন হিন্দুও আসবেন, আর আমাকে ডাকা হলো, একজন নাস্তিককেও ডাকা হলো। এরকম প্যানেলে 4-5 জন লোক ছিল, দর্শকও ছিল এখানে যেমন আছেন। সেখানে প্রশ্ন করা হলো একজন মহিলার কেমন হওয়া উচিত, তার ব্যবহার কেমন হওয়া উচিত। প্রত্যেকে তাদের মতামত দিলেন, আমিও জানালাম। আমি যখন কথা বললাম, বিভিন্ন প্রশ্ন করা হলে যখন সেগুলোর উত্তর দিলাম, আমি যুক্তির সাথে উত্তরগুলো দিয়েছিলাম। অনুষ্ঠান শেষে দেখা গেল আমার উত্তরগুলোর সাথে বেশিরভাগ প্যানেলিস্টই একমত। প্রথম দিকে তারা একমত ছিলেন না, কিন্তু যখন যুক্তি দিয়ে বললাম যে মহিলারা তাদের সন্তানদের যত্ন নেবে, বাড়ি দেখাশোনা করবে, এমন না যে চাকরি করবে না, যদি ভদ্র কোনো চাকরি হয় অবশ্যই করতে পারে, এরকম বিভিন্ন কথা, আমাদের অনুষ্ঠানটা খুবই ভালো হলো। আর মডারেটর ফারুক শেখ, তিনি একজন ভদ্রলোক। আমি খুব খুশি হলাম যে এই প্রথম ইন্ডিয়ান টিভি চ্যানেলে অনুষ্ঠান করলাম। আমি খুব খুশি যে ভালো আমি উত্তর দিয়েছি। দর্শকরা আমাকে প্রশ্ন করেছেন, সমালোচনা করেছেন, আক্রমণ করেছেন, আমি উত্তর দিয়েছি। যখন উত্তরগুলো দিলাম দর্শকরা আমার কথা মানলো। আমি প্রশ্নোত্তর পর্বে এই কাজটাই করে থাকি, দর্শক প্রশ্ন করেন, আমি উত্তর দেই, তারপর তাদের মতামত নেই। ফারুক শেখও ভালোভাবে দায়িত্ব পালন করলেন। তবে বোমাটা পড়লো কয়েকদিন পরে। এর কয়েকদিন পরে সেই চ্যানেল থেকে আমাকে ফোন করা হলো, বলা হলো অনুষ্ঠানটা যেখানে শেষ হয়েছে সেটা প্রডিউসারের পছন্দ হয়নি, আমরা আবার শুটিং করব, তাই আপনি পরের দিন আসবেন, একই শার্ট, একই স্যুট, একই টাই, আমাদের স্টুডিওতে আসবেন আর শুটিং করব। এটা যখন আমার ম্যানেজারের কাছ থেকে জানলাম, আমি বললাম এটা ননসেন্স, অনুষ্ঠান তো ভালোই হয়েছে, কোথাও কোনো সমস্যা নেই। তাই জানিয়ে দিলাম আমি আর আসছি না, কারণ আমার মতে সেই অনুষ্ঠানে কোনো সমস্যা নেই। তারা আবার শুটিং করলো সেই একই স্টুডিওতে, একই সেট আপ। হয়তো অন্য সবাই গিয়েছিলেন, আমি যাইনি, হয়তো দর্শকদেরও বেশিরভাগ এসেছিলেন। এভাবে রিশুট করে কয়েক সপ্তাহ পরে তাদের স্যাটেলাইট চ্যানেলে সেটা প্রচার করা হলো। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা এই অনুষ্ঠানটা দেখেছেন তারা দেখেছেন যে আমি বসে আছি আর মাথা নাড়ছি সম্মতি জানিয়ে, যেগুলোর সাথে আমি কখনো একমত না। তারা কি করলো, পুরো অনুষ্ঠানটা রিশুট করলো, মতামতটা বদলে দিল। যদিও আমি পরের বার যাইনি, কিন্তু অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো তখন দেখে মনে হবে একবারই শুট করা হয়েছে। ডক্টর জাকির নায়েক সেখানে ছিলেন, তিনি অনেক ভুল কথার সাথে একমত হয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে সেই প্রডিউসারের উদ্দেশ্যটা কোনোভাবে ভালো ছিল না, একেবারেই না। ফারুক শেখের কোনো দোষ নেই, ফারুক শেখের দোষ না, এটা তার পেশা। প্রথম দিকে ভালোই ছিলেন, পরে যা করেছেন সেটার জন্য মন্তব্য করব না আমি। তবে ফলাফলটা যেটা দাঁড়ালো, অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো তখন এভাবে দেখানো হলো যে ডক্টর জাকির নায়েক, হ্যাঁ কথাগুলো বলেছিলাম, তারা আমার কথার কিছু অংশ রেখে দিয়েছে যেগুলো তাদের কাছে তুলনামূলক নিরাপদ মনে হয়েছে। তবে যখন টিভিতে প্রচার করা হলো সেখানে অনেকবারই দেখা গেল যে আমি যেসব কথার সাথে একমত না সেই কথাগুলো মেনে নিচ্ছি। এজন্য আমি তখন বলেছিলাম যে উদ্দেশ্য গুরুত্বপূর্ণ। আমি যেটা বলবো, এই অনুষ্ঠানের প্রডিউসার, মডারেটর জীবিকার জন্য তারা এটা করছেন, আমি জীবিকার জন্য করব না। জীবিকার জন্য ইসলামকে বিক্রি করতে পারবো না। আমি কারো কাছ থেকে 1 পয়সাও নেই না, উল্টো আমরা দান করি, জানেন। তাহলে দেখবেন যে এভাবে রুটি রুজির জন্য প্রডিউসার এমন অনুষ্ঠান বানাবেন যেটা দর্শক পছন্দ করবে। তারা এমন অনুষ্ঠানের কথা চিন্তা করেন যেখানে আয় বেশি হবে, টিআরপি বেশি থাকবে, সত্যি কথা জানাতে আগ্রহ নেই। মডারেটরেরও একই অবস্থা। মডারেটরকে যদি নিয়ন্ত্রণ করেন প্রডিউসার, যদি এমন কাউকে বেছে নেন তাহলে তো কিছুই করার নেই। অথবা প্রডিউসার হয়তো নিরপেক্ষ, তখন মডারেটর অনুষ্ঠানের মতামত বদলাতে চাইলে সেটা তিনি সহজেই করতে পারেন। হয়তো প্রডিউসার কিছুই মনে করলেন না, তাহলে দুজনেই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসার দুজনে গুরুত্বপূর্ণ। প্রথমে যে অনুষ্ঠান করেছিলাম সেটা খুবই ভালো হয়েছিল, কিন্তু তারা আবার নতুন করে শুটিং করে সবকিছু বদলে ফেলেছিল। কিন্তু তারপরেও সিএনএন আইবিএন এর জন্য আরেকটা অনুষ্ঠান করলেন, এই সেটা ব্যাপারে আসলে বলবেন? বেশ কয়েক বছর পরে, আমি ঠিক জানি না, তবে এটা সম্ভবত 7-8 বছর পরে, প্রথম টক শোটার পরে সম্ভবত অনুষ্ঠানটা করেছিলাম 2007 সালে। এটা প্যানেল ডিসকাশন। অভিজ্ঞতাটা বলবেন? অনুষ্ঠানটা ছিল লাইভ প্যানেল ডিসকাশন। বিষয়টা ছিল মুসলিমদের নিয়ে, টপিকটার নাম ঠিক মনে পড়ছে না। উপস্থাপনা করেছিলেন রাজদীপ সারদেশাই। রাজদীপ সারদেশাই। আর রাজদীপ সারদেশাই তখন ছিলেন দিল্লিতে। সেখানেও বেশ কয়েকজন অতিথি এসেছিলেন। তাদের মধ্যে আমার যতদূর মনে পড়ে একজন এমপি,
নামটা মনে পড়ছে না, মুসলিম ইন্ডিয়া পত্রিকার এডিটর কে? সৈয়দ শাহাবুদ্দিন। সৈয়দ শাহাবুদ্দিন, হ্যাঁ, তিনিও সেখানে ছিলেন। এছাড়াও দিল্লিতে আরো কয়েকজন ছিলেন। আমি একা ছিলাম বোম্বেতে। এখানেও আমার অভিজ্ঞতাটা ভালো ছিল না, তার কারণ আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম মাত্র 2 বার। কথা বললাম কিন্তু সেটা শোনাও গেল না, মাইক্রোফোনটা তখন তাদের হাতে। যদিও সেটা লাইভ শো, আমাকে যখন সুযোগ দেওয়া হচ্ছে শুধু তখনই কথা বলতে পারবো। সাধারণত লাইভ প্যানেল ডিসকাশনে সবাই কথা বলতে পারেন, কোনো বাধা দেওয়া হয় না। কিন্তু আমি বোম্বেতে আর তারা দিল্লিতে, তাদের কথাবার্তা শুনছি একটা হেডফোন দিয়ে। সেটা সম্ভবত একটা মোবাইল, ঠিক জানি না। সেখানে প্রশ্ন করা হলো, যদিও সেটা লাইভ শো, সরাসরি সম্প্রচার, লাইভ প্রচার হচ্ছে, কিন্তু আমার কথাগুলো শোনা গেল না, কারণ মাইক্রোফোনের সুইচ অন করা হয়নি। তাই এটাও ভালো অভিজ্ঞতা ছিল না। তবে যেহেতু অনুষ্ঠানটা লাইভ, তাই খুব একটা ক্ষতি হয়নি। সবাই ভেবেছে হ্যাঁ, ডক্টর জাকির বেশি কথা বলেননি অথবা সুযোগ পাননি, কারণ সেটা ছিল লাইভ শো, সরাসরি সম্প্রচার। তাই আমার মতে সেখানে খুব বেশি ক্ষতি হয়নি। তবে আমি কথা বলার সুযোগও খুব একটা পাইনি। হ্যাঁ, এবারে আমরা বুঝতে পারলাম। কিন্তু এরপরও আপনি অনুষ্ঠান করেছেন। এরপর আপনি সাহারা চ্যানেলে একটা অনুষ্ঠান করেছিলেন, আর কে বিশ্ব। এই অনুষ্ঠানটার উপস্থাপক আর কে বাজাজ। সবাই মনে করেন যে মুসলিমদের ব্যাপারে তিনি খুব কড়া সমালোচক, তারপরও সেখানে গেলেন কেন? তৃতীয়বার অনুষ্ঠান করতে গিয়েছিলাম কারণ সেটা ছিল ইন্টারভিউ। প্রথমটা ছিল প্যানেল ডিসকাশন অথবা টক শো, দর্শকও ছিল, প্রচার করা হয়েছিল পরে। দ্বিতীয়টা ছিল লাইভ টেলিকাস্ট। দুটোর অভিজ্ঞতাই খারাপ। এখন তৃতীয়টা টিভি ইন্টারভিউ। এই কথাটা আগে বলেছি যে একটা ইন্টারভিউতে কম ক্ষতি হতে পারে, তবে ক্ষতি করা যায়। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু পরে যখন জানলাম এটা লাইভ অনুষ্ঠান, তখন ভাবলাম ঠিক আছে, ক্ষতিটা কম হবে। আমার কথা তো এডিট করতে পারবে না। তাই যেহেতু সেটা লাইভ অনুষ্ঠান ছিল, আমি তাদের স্টুডিওতে, সাহারা স্টুডিওতে যেটা বলবো সেটাই প্রচারিত হবে। তাই আমি অনুষ্ঠানে যেতে রাজি হয়েছিলাম, যদিও উপস্থাপক আর কেবি। আর আমি অন্তত এটা বলবো, যদিও মিস্টার আর কে বাজাজ এমন কিছু প্রশ্ন করেছিলেন যেগুলোর উত্তর ঠিকমতো দিতে না পারলে মুসলিমদের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে পারত। তিনি এরকম বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তবে যেহেতু লাইভ ছিল, সব মিলিয়ে অনুষ্ঠানটা ভালোই হয়েছিল, কারণ আমি উত্তর দেওয়ার সময় স্বাধীনতা পেয়েছি, আর আমার উত্তরগুলো এডিট করা হয়নি। এজন্যই আমি আর কেবির অনুষ্ঠানে গিয়েছিলাম। এরপর গত বছর শেখর গুপ্তর অনুষ্ঠানে, যিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ, তিনি আপনার ইন্টারভিউ নিলেন তার সেই বিখ্যাত টিভি প্রোগ্রামে ওয়াক দ্য টক। এটার কারণ কি এই যে ইন্ডিয়ান এক্সপ্রেস আপনাকে ইন্ডিয়ার 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত করেছিল, এই জন্য সেখানে গিয়েছিলেন, নাকি এটার পেছনে অন্য কোনো কারণ ছিল? আর সেখানে অভিজ্ঞতাটা কেমন ছিল? এমনিতে আমি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে চাই না, বিশেষ করে ইন্ডিয়া। এখানে আমি বলছি টিভিতে বিভিন্ন এক্সক্লুসিভ অনুষ্ঠান নিয়ে। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে ছোট ছোট ভিডিও দিয়েছি, যেগুলো অনেক আগেই দিয়েছিলাম আমি, যেমন ইটিভি উর্দু, এরকম বেশ কিছু চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। তবে সেটাও এখন বন্ধ করে দিয়েছি, কারণ আমি 5 মিনিট কথা বললে সেখান থেকে ওরা 1 মিনিট দেখায়। এই 5টা অনুষ্ঠান বাদেও অনেক টিভি চ্যানেলে আমাকে দেখতে পাবেন, সেগুলো বিভিন্ন বিষয়ের উপর আমার মন্তব্য অথবা উত্তর হতে পারে। টপিকটা মুসলিমদের শিক্ষা দীক্ষা, এরকম কিছু একটা। এখন ইন্টারভিউ দিতে কেন রাজি হলাম আমি? শেখর গুপ্তর সেই অনুষ্ঠানে প্রাইম মিনিস্টার সহ অনেক বিখ্যাত লোকজন এসেছিলেন, সেই জন্য আপনাকে প্রশ্নটা করলাম। যখন আমার কাছে ইন্টারভিউর জন্য আসলো, প্রথমে আমি রাজি হইনি। তখন আমার সহকর্মী আর বন্ধুরা বলল, এটা কি জানেন যে শেখর গুপ্তর ওয়াক দ্য টক, এই অনুষ্ঠানটা ইন্ডিয়ার সবচেয়ে সেরা ইন্টারভিউগুলোর মধ্যে একটা, এটার টিআরপি সবচেয়ে বেশি। তবে আমি খুব একটা টিভি দেখি না, যদিও আমি মিডিয়ার লোক, টিভি চ্যানেলে অনুষ্ঠান করি, তবে আমি নিজে খুব একটা টিভি দেখি না। আমি জানতাম না এই ওয়াক দ্য টক জিনিসটা কি। আমার সহকর্মী আর বন্ধুরা পরে জানালো যে এটা খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ শেখর গুপ্ত উপস্থাপনা করে থাকেন। তিনি একজন সৎ মানুষ, আর তার অনুষ্ঠানে অতিথি হন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অথবা খুব বড় মাপের কোনো সেলিব্রিটি, আর এই মানুষটার উপর ভরসা করা যায়। তবে ইন্টারভিউটা শুরু করার আগে আমি তার সাথে কথা বলতে চাইলাম, আর এই অনুষ্ঠানটার 1 সপ্তাহ আগে তিনি দিল্লি থেকে এসে আমার সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বললেন। সেই কথা বলার সময় তাকে জিজ্ঞেস করলাম, যখন অনুষ্ঠানটা রেকর্ড করবেন, এটা হবে একটা টকশোর মতো,
ওয়াক দ্য টক। তাকে জিজ্ঞেস করলাম প্রোগ্রামটা দেখাবেন কি পুরোপুরি নাকি এডিট করে। তিনি বললেন এ ব্যাপারে আপনাকে কথা দিতে পারি 99% এডিট করা হবে না, তবে সামান্য এদিক ওদিক হতে পারে ডিউরেশনটা ঠিক রাখার জন্য। তিনি কথা দিলেন কোথাও এডিট করা হবে না, আর এটাও নিশ্চিত করবেন যে আমার দৃষ্টিভঙ্গি বদলানো হবে না। যেহেতু তিনি আমাকে কথা দিলেন আর আমি তার ব্যাকগ্রাউন্ড চেক করলাম, সহকর্মীদের কথা শুনলাম, তারপর আমি ইন্টারভিউ দিলাম। শেখর গুপ্ত আবার দিল্লি থেকে বোম্বেতে আসলেন। তারপর আমরা ওয়ার্ল্ডলি সিফেসে হাঁটতে হাঁটতে অনুষ্ঠানটা শুটিং করলাম। ডিউরেশন ছিল আনুমানিক 1 ঘন্টা, অ্যাড বাদ দিলে 40 থেকে 45 মিনিটের মতো। আর আমার মতে এটাই হলো ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলোতে আমার সেরা অভিজ্ঞতা। আর আমি বলবো যে এই শেখর গুপ্ত কথা দিয়ে কথা রাখেন। টিভি অনুষ্ঠানটা দেখে খুব ভালো লাগলো। কিছুই এডিট করা হয়নি, আমার মতামত বদলাননি। যদিও তিনি আমাকে বেশ কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন করেছিলেন, তবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি। তিনি আমাকে সময় দিয়েছিলেন, আর বিশ্বাস করেন তিনিও কথা রেখেছেন, কিছু এডিট করেননি, মূল অবস্থাতে রেখে দিয়েছেন। এজন্য অনুষ্ঠানটা পছন্দ করেছিলাম। আর টিভিতে অনুষ্ঠান দেখানোর পরের দিন প্রথমবারের মতো অনুষ্ঠানটার কথা খবরের কাগজে আসলো। দেশ জুড়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের 21-22টা এডিশনের সবগুলোতেই। সে খবরটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয়েছে। এছাড়াও একটা খবরের কাগজে এই আর্টিকেল ছাপানো হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সবগুলো এডিশনে ছাপা হয়েছে। এটা খুব ভালো। আর এরকম কিছু মানুষই ইন্ডিয়াকে আরো মহান করেছেন। শেখর গুপ্তর মতো এরকম মানুষ, তিনি এভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। হতে পারে সেটা ইসলামিক দৃষ্টিভঙ্গি, মাওবাদীদের দৃষ্টিভঙ্গি, অথবা হয়তো কমিউনিস্ট, এরকম আরো অনেক। এজন্য অবশ্যই তাকে অভিনন্দন জানাবো। তবে আমরা আলোচনা করার আগে আপনার যে অভিজ্ঞতাটা হয়েছে একেবারে লেটেস্ট টিভি টক শোতে 2 সপ্তাহ আগে, সেই একই টিভি চ্যানেল এনডিটিভি, যার উপস্থাপনা ছিলেন বারখা দত্ত, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার আগে আমার মনে হয় যেহেতু আমরা অনেক আলোচনা করেছি, তাই একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী। আপনারা দেখছেন পিস টিভি বাংলা। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না। শেখ আখতার মাদানী। আসুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহিনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহীন কাল রাত 11:30টায় বাংলাদেশে ও রাত 11টায় ভারতে, পিস টিভি বাংলায়। পড়ো এবং লেখো, আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। যে ব্যক্তি ইলম তলব করবে সে যেন আল্লাহর পথেই রয়েছে। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না। প্রথম নামাজের আদেশ দাও। শিরক, অকৃতজ্ঞতা, জুলুম, অহংকারী পদচারণা, সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে। আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ, প্রতি বুধবার রাত 10:30টায় বাংলাদেশে ও রাত 10টায় ভারতে, পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের স্বাগতম আবারও আমাদের অনুষ্ঠানে টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। এবারে এনডিটিভির সেই অনুষ্ঠান সম্পর্কে ডক্টর জাকির নায়েকের মতামত, তার বিশ্লেষণ, সেটা জানার আগে আমরা বিভিন্ন দর্শকের কাছ থেকে পাওয়া ইমেইলে তাদের প্রতিক্রিয়া আর তাদের মতামতগুলো জানব। এই ইমেইলগুলির বেশিরভাগই এসেছে এনডিটিভির নিজস্ব ওয়েবসাইট থেকে, এছাড়াও কিছু ফেসবুক আর কিছু অন্যান্য ওয়েবসাইট থেকে। আসুন এবারে তাদের প্রতিক্রিয়াগুলো জেনে নেই
আর এছাড়াও আমাদের এখানে যে দর্শকদের দেখছেন, এরাও সবাই সেই অনুষ্ঠানটা দেখেছিলেন, উই দ্য পিপল মুসলিম আইডেন্টিটি ইন পপুলার কালচার। এরাও তাদের মতামতটা জানাতে চান। এখানে অনেকেই আছেন আমার পেছনে, ডান দিকে, আমার বাম দিকে। এরা তাদের মতামতটা আমাদের জানাবেন। এছাড়াও তারা ডক্টর জাকির নায়েককে বিভিন্ন প্রশ্ন করবেন, আর ডক্টর জাকিরও সেগুলোর উত্তর দেবেন। আমি প্রথমে আপনাদের সামনে ইমেইলগুলো পড়ে শোনাবো। মেইলগুলো আমি পড়ব একেবারে হুবহু। আমি একজন মডারেটর হিসেবে দর্শকদের লেখা একটা কথাও বদলাবো না, যাতে করে আমার নামে কেউ সমালোচনা না করে যে আমি শব্দগুলো বদলে দিয়ে অর্থটাই পাল্টে ফেলেছি। দর্শকদের লেখা কিছু মেইলে বিভিন্ন ধরনের বানান আর বাক্য গঠনে কিছু সমস্যা আছে, তবে যেভাবে লেখা আছে আমি মেইলগুলো সেভাবেই পড়ে শোনাবো। প্রথমে একটা ছোট মন্তব্য পড়ছি, এগুলোই সবচেয়ে বেশি এসেছে। প্রথম মন্তব্যটা লিখেছেন তাহুরা জিয়া। ডক্টর জাকির নায়েক, আপনার সিকুয়েলের অপেক্ষায় আছি, জাজাকাল্লাহ খায়। মঞ্জুর আহমেদ লিখেছেন, পিস টিভিতে এই সবগুলো প্রশ্নের উত্তর দেবেন। আমার দেখে খুব খারাপ লেগেছে, 1 ঘন্টা বিতর্কের জন্য যথেষ্ট সময় না। এরপর আমাদের কাছে রয়েছে একটি লম্বা মন্তব্য, লিখেছেন একজন ভাই ইমরান আলী। আপনাদেরও বলবো একটু মন দিয়ে শুনুন, বেশ চিন্তা ভাবনা করে লেখা। যখনই আমি শুনলাম এনডিটিভি টক শোতে ডক্টর জাকির নায়েক অংশ নিচ্ছেন উই দ্য পিপল, আমি অনুষ্ঠানটা দেখতে বসে গেলাম যে বারখা দত্ত এবারে কিভাবে একজন বিখ্যাত মানুষের যুক্তি দিয়ে বলা কথাগুলোকে পাশ কাটিয়ে যান। আমার খেয়াল ছিল না বারখা প্রয়োজন পড়লে যথেষ্ট অসৎ হতে পারেন। এটার জোরে তিনি পাশ কাটাতে পারেন যে কাউকেই। যা ভেবেছিলাম, ডক্টর জাকিরকে কথা বলতে যথেষ্ট সময় দেওয়া হয়নি। পুরো ফোকাসটাই ছিল বলিউডের শাহরুখ খানের উপর। এখানেই শেষ না, দ্বিতীয় যে লোকটি বেশি কথা বলার সুযোগ পেয়েছেন তিনি করণ জোহর। ডক্টর জাকির নায়েককে বুঝতে হবে যে এই ধরনের অনুষ্ঠানে একে অন্যের যুক্তি খণ্ডন করেন মাত্র 1 সেন্টেন্সে। কয়েক সেকেন্ডে একটা ধর্মের পুরো ধারণাটা বোঝানো সম্ভব না। যদিও ডক্টর জাকির সাহসের সাথে সত্যি কথাগুলো বলেছেন, তবে অন্যদের কথাবার্তা কিছু ক্ষেত্রে মনোযোগটা সরিয়ে দিয়েছে। তার উপরে বারখা দত্ত ডক্টর জাকির নায়েককে কথা বলার জন্য যথেষ্ট সময় দেননি, এটা একেবারে স্পষ্ট বোঝা যায়। তবে 1 মিনিট, উনি তো ডক্টর জাকির নায়েক। মানুষের মনের চিন্তাভাবনার বারুদে আগুন না জ্বালিয়ে তো তিনি যেতে পারেন না, হোক না সেটা যতই কম সময়। আর আমি যা ভেবেছিলাম তিনি সেটাই করলেন। আপনারা যদি মন দিয়ে তার কথা শোনেন, দর্শকদের মনে কথাগুলো ছাপ ফেলবে। তারা পরে রেফারেন্সগুলো চেক করে দেখবে। তিনি জানতেন যে লাখ লাখ মানুষ অনুষ্ঠানটা দেখছে। এমনও দর্শক আছে যারা পিস টিভি দেখে না। এই সুযোগটাকেই তিনি কাজে লাগালেন। 9/11-এর সেই আক্রমণের ব্যাপারে বললেন আবারও তদন্ত করার কথা। এটা থেকেই সবকিছুর শুরু। মুসলিমদের সন্ত্রাসী বলে চিহ্নিত করার শুরুটা এই ঘটনা থেকেই। তিনি স্পষ্ট করে বলেছেন যে একটা ডিভিডিতে 75 জন শীর্ষস্থানীয় আমেরিকান বিজ্ঞানী এবং প্রফেসর তারা প্রমাণ করেছেন যে 9/11 ভেতরের কেউ ঘটিয়েছে। 2টা ওয়েবসাইটের নামও বলেছেন। এরপরে বারখা দত্ত তাকে থামিয়ে দেন। একটা ওয়েবসাইট http://911truth.org, অন্য ওয়েবসাইটটার নাম আমার মনে নেই। মানুষজন এই ওয়েবসাইটগুলোতে গিয়ে নিজেরাই আসল সত্যিটা জেনে নেবেন। যদিও ডক্টর জাকির নায়েককে যথেষ্ট সময় দেয়া হয়নি, তিনি দায়িত্ব পালন করেছেন। সেখানে কয়েকটা কথা বলেছেন। মধ্যপন্থী বা উদারপন্থী মুসলিম বলে কিছু নেই, আছে নিয়ম মানা মুসলিম, আংশিক নিয়ম মানা এবং নিয়ম না মানা মুসলিম। অন্যদের কাছে ইসলামের সত্যের বাণী জানানো প্রত্যেক মুসলিমের দায়িত্ব। ওসামা বিন লাদেন অথবা তালেবানদের সন্ত্রাসী বলে ডাকা, যার ভিত্তি হলো CNN আর বিবিসিতে প্রচারিত খবর, এটা ভুল আর অন্যায্য। কাউকে সন্ত্রাসী বলে অভিহিত করার আগে বিভিন্ন চ্যানেলে প্রচারিত এইসব খবরের সত্যতার নিরপেক্ষতা যাচাই করে নেওয়া উচিত। ভিডিওগুলো ছিল এক ধরনের ফাঁকিবাজি। মিডিয়া এসব কাজে খুব দক্ষ। 9/11 ভেতরের কেউ ঘটিয়েছে, আরবদের পক্ষে এটা করা অসম্ভব।
বাইরের অ্যাপিয়ারেন্স, দাড়ি, টুপি ইত্যাদি না পরাটা ইসলামের 70টা বড় গুনার মধ্যে পড়ে না। বাইরে থেকে কেমন দেখাচ্ছে তার চাইতেও গুরুত্বপূর্ণ কাজ ইসলাম ধর্মে আছে। তবে পুরোপুরি ইসলাম পালন করা, বাইরের লেবেল, সেটাও গুরুত্বপূর্ণ। এই কথাগুলো শুনলে প্রত্যেকেই কিছু সময় সেটা নিয়ে ভাববেন। শাহরুখ যথেষ্ট মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনেছিলেন, তার ভালো লেগেছিল। আমার এরকমই মনে হয়েছে, আমার ভুলও হতে পারে। তবে ডক্টর জাকির কাউকে ভয় না পেয়ে সেখানে সত্যি কথাগুলোই বলেছেন। তিনি আত্মবিশ্বাসী, কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করেন। কোনো কিছুই তাকে দমাতে পারবে না। সবকিছু উপেক্ষা করে যেটা সত্যি সেটাই বলবেন। ইমরান আলীর এই ইমেইলের উত্তরে বেশ কয়েকজন ভাই মেইল করেছেন, সেগুলো বেশ ইন্টারেস্টিং। মোস্তফা হোসেন ভাই লিখেছেন, আপনাদের উপর আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত বর্ষিত হোক। আজকে আমি অনুষ্ঠানটা দেখেছি, উই দ্য পিপল, বলিউডের অনেক লোকজনই ছিল, আরও ছিলেন ডক্টর জাকির নায়েক। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, মিডিয়া আবারও তার দুমুখ চেহারাটা দেখিয়ে দিল। বারখা দত্ত হলেন একজন সাংবাদিক, তিনি সবাইকে সমান সুযোগ দেননি। ডক্টর জাকিরকে উত্তর দেওয়ার জন্য অনেক সময় মাত্র 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে, সেখানে অন্যদেরকে দেওয়া হয়েছে 2 থেকে 3 মিনিট। ডক্টর জাকিরের সবগুলো উত্তরেই অন্য কেউ বাধা দিয়েছে। ডক্টর জাকিরের উত্তর শেষ করতে না দিয়ে অপ্রাসঙ্গিক কথা বলেছে। মিডিয়ার দুমুখ চেহারাটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন। এই ইমেইলটা যারা পড়েছেন তাদের সবাইকে অনুরোধ করছি, এই খারাপ কাজের প্রতিবাদ করুন। আমাদের নবীজির একটা হাদিস আছে, যদি কোনো খারাপ কাজ হতে দেখো তোমার হাত দিয়ে সেটা থামাও, না পারলে জিহ্বা দিয়ে থামাও, না পারলে অন্তত মনে মনে অভিশাপ দাও। এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমার মত অনুযায়ী মিডিয়ার লোকজন জাকির ভাইয়ের সাথে প্রতারণা করেছে, তা না হলে তিনি এই নিয়মগুলো মেনে চলতেন না। তবে মানুষ ইসলামকে যতই দাবিয়ে রাখতে চাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এই ধর্মের প্রসার আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আরেক ভাই লিখেছেন, ভাই নাভিদ, তিনি লিখেছেন, আল্লাহ সব সময় সত্যের পক্ষে থাকবেন। এই মিডিয়া প্রমাণ করে দিয়েছে যে তারা ভুল বলছে, সত্যি কথা বলছে না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মিথ্যা থেকে সত্য সুস্পষ্ট হয়েছে। যদিও ডক্টর জাকিরকে যথেষ্ট সময় দেওয়া হয়নি, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীকে দেখিয়ে দিলেন ডক্টর জাকির কিভাবে ধৈর্য ধরেছিলেন। আর